এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি তরু দত্তের লেখা কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি এর প্রথম স্ট্যাঞ্জার বিশ্লেষণ করব। প্রথমে আমরা তরু দত্তের সম্বন্ধে দু চার কথা জেনে নিই। তরু দত্ত একজন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট, ভারতীয় কবি, যিনি ইংরাজি ভাষায় কবিতা লিখেছিলেন। তার প্রথম দিককার কবিতাগুলি ছিল অনুবাদ সূচক বা অনুবাদমূলক বা অনুবাদ ধরনের কবিতা। পরবর্তী ক্ষেত্রে তার কবিতার মধ্যে আমরা অরিজিনালিটি পেয়ে থাকি। আলোচ্য কবিতা আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি তার পরবর্তী দিকের কবিতা, যে কবিতাগুলির মধ্যে বা যে কবিতাটির মধ্যে আমরা তার কিছু সৃষ্টিশীলতার দিক দেখতে পাব। তরু দত্ত জন কিটসের মতনই খুব কম বয়সে মারা যান এবং তিনিও কনজামশন রোগে মারা যান। এই কবিতাটির পড়তে গেলে বা কবিতাটি বুঝতে গেলে আমাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে জিনিসটা বুঝে নিতে হবে। কারণ কবিতাটি কিন্তু আপাতভাবে পড়তে খুব সহজ মনে হলেও কবিতাটির মধ্যে অনেকগুলি জায়গা খুবই কমপ্লেক্স রয়েছে, যে জায়গাগুলি না বুঝতে পারলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে উত্তর দেওয়া একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, শুরু করছি কবিতাটির টাইটেল বা শিরোনাম দিয়ে। কবিতাটির টাইটেল বা শিরোনামে তিনটি ওয়ার্ড রয়েছে। প্রথম ওয়ার্ড হচ্ছে আওয়ার। আওয়ার মানে হচ্ছে আমাদের, অর্থাৎ কবি আমাদের ক্যাজুয়ালিনা ট্রি। তাহলে আওয়ার বলতে কবি তার নিজের এবং তার ভাই বোনের কথা বলছেন। তাহলে তার ভাই বলতে কাকে বোঝানো হয়েছে? তার ভাই বলতে আবজুকে বোঝানো হয়েছে এবং তার বোন বলতে অরুকে বোঝানো হয়েছে। তরু, অরু অ্যান্ড আবজু, এরা ছিল দুই বোন এক ভাই। আবজু হচ্ছে ভাই, তরু আর অরু হচ্ছে দুই বোন। এই দুই বোন এবং এক ভাই তাদের বাড়ির কাছে থাকা একটা ক্যাজুয়ালিনা গাছের নিচে খেলাধুলা করত। তাই কবি বলছেন যে আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, অর্থাৎ যে ক্যাজুয়ালিনা গাছটির সঙ্গে আমার বোনের এবং আমার ভাইয়ের একটা ইমোশনাল বন্ডিং আছে, সেই গাছটির কথাই কবি বলতে চাইছেন। টাইটেলের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে ক্যাজুয়ালিনা। ক্যাজুয়ালিনা এর বাংলা যদি তোমরা খুঁজে নাও, দেখা যাবে কি এই ক্যাজুয়ালিনার বাংলা দেখাচ্ছে গুগলে ঝাউ। তো যাই হোক, বাংলায় ঝাউ লিখে তো আর উত্তর হবে না, তোমাদেরকে জানতে হবে যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ এ ক্যাজুয়ালিনা ট্রি। তাহলে ক্যাজুয়ালিনা হচ্ছে এ কাইন্ড অফ পাইন ট্রি, এক ধরনের পাইন গাছ, হুইচ ইজ এ নেটিভ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা ভারতীয় উপমহাদেশে খুব একটা পরিচিত গাছ। তাহলে সেই রকম গাছ তরু দত্তের বাড়ির কাছে বাগানের মধ্যে এই গাছটি ছিল। দেখা যাক কবিতাটির মধ্যে প্রথম স্ট্যাঞ্জায় কবিতাটির কি বলেছেন। লাইক এ হিউজ পাইথন, একটা বিরাট বড় আকারের পাইথনের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। তাহলে একটা বিরাট বড় পাইথনের মতন জড়িয়ে জড়িয়ে উঠেছে। কোনটাকে জড়িয়ে উঠেছে? দ্য রাগেড ট্রাঙ্ক। রাগেড মিন্স রাফ, খসখসে। তাহলে কবি বলতে চাইছেন যে ক্যাজুয়ালিনার গাছটার যে ট্রাঙ্ক বা গুঁড়িটা, মেন ব্রাঞ্চটা, মেন স্টেম, সেটা খুব খসখসে। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স। ইনডেন্টেড মানে হচ্ছে ওই সারফেসে কেটে যাওয়ার জন্য একটা গর্ত মতো হয়ে যাওয়া। স্কার মানে হচ্ছে দাগ। আমরা যদি ক্যাজুয়ালিনা গাছের ছবি দেখে থাকি, গুগলে সার্চ করে তোমরা দেখবে এই গাছের ছালগুলো কিন্তু গাছটার সঙ্গে সেভাবে পুরোপুরি লেগে থাকে না। গাছের ছালটায় বিভিন্ন জায়গায় ফাটল আছে এবং ছালগুলো যেন মনে হয় যে গাছের সঙ্গে কোনোভাবে জাস্ট লেগে আছে, আঠা দিয়ে লেগে আছে, এই রকম যেন মনে হয়। তাই কবি বলছেন যে
ক্যাজুয়ারিনা গাছটার যে মেন স্টেম, প্রধান কাণ্ডটা, সেটা রাগেড মিন্স রাফ বা খসখসে, আনইভেন অসমতল, অসমান, মসৃণ নয়, এবং তার গায়ে যেন প্রচুর ক্ষত চিহ্ন রয়েছে এবং গর্তও রয়েছে সারফেসে। আপ টু ইটস ভেরি সামিট, সামিট মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট, একেবারে তার চূড়ান্ত জায়গা পর্যন্ত, সবথেকে উঁচু জায়গা পর্যন্ত, নিয়ার দ্য স্টার্স, তারার কাছে, এ ক্রিপার ক্লাইমস, একটা লতানে গাছ উঠেছে। এ ক্রিপার ক্লাইমস এত দূর পড়ার পরে আমরা বুঝতে পারছি কবি ঠিক কী বলতে চাইছেন। কবি বলতে চাইছেন একটা ক্রিপার লতানে গাছ, সেটা ক্লাইমস উপরে উঠেছে। কি করে উঠেছে? ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, সেটা পাকিয়ে পাকিয়ে জড়িয়ে জড়িয়ে উঠেছে। কোনটাকে পাকিয়ে বা জড়িয়ে উঠেছে? উঠেছে একটা ক্যাজুয়ারিনা গাছকে। দ্য রাগেড ট্রাঙ্ক, সেই ক্যাজুয়ারিনা গাছটার যে প্রধান কাণ্ডটা, মেন ব্রাঞ্চ, মেন যে স্টেম, সেটা হচ্ছে রাগেড বা রাফ বা খসখসে, মসৃণ নয়, এবং তার ছালগুলো মধ্যে একটা যেন গর্ত রয়েছে এবং সেখানে দাগ রয়েছে। সেই যে ক্রিপারটা কোথায় উঠেছে? আপ টু ইটস ভেরি সামিট, একেবারে সর্বোচ্চ পয়েন্ট পর্যন্ত, অনেক উপরে উঠেছে। সেটা কোথায়? নিয়ার দ্য স্টার্স, আকাশে তারার কাছে। আমরা জানি যে ঝাউ গাছ যে হাইটের হয়, সেই হাইট থেকে একটু যদি উঠেও যায় কোনো ক্রিপার, সেটাও কিন্তু স্টার অবধি পৌঁছাবে না। অর্থাৎ এখানে একটা হাইপারবোল বা অতিশয়োক্তি আমরা দেখতে পাচ্ছি। আর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লাইক এ হিউজ পাইথন, এখানে কি করা হচ্ছে? একটা ক্রিপারের সঙ্গে একটা পাইথনের কম্প্যারিজন করা হচ্ছে। পাইথন হচ্ছে একটা অজগর সাপ। অজগর সাপ কী করে? তার যেটাকে খেতে চাইছে সেটাকে ভালো করে প্রথমে পাকিয়ে ধরে নেয়, তারপরে কি হয়? সেটাকে একেবারে তার শক্ত বাঁধুনিতে চাপ দিয়ে মেরে ফেলে। তাহলে মনে হচ্ছে যেন কবি এখানে বলতে চাইছেন যে ক্রিপারটার যে বাঁধুনি, তাতে গাছটার বা ক্যাজুয়ারিনা গাছটার মরে যাওয়ার কথা, সেই জন্য পাইথনের কথা বলছেন। তারপর দেখা যায় কবি কি বলছেন? ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যার আলিঙ্গনে বাঁধা অবস্থায় ক্রিপারটা যে ক্যাজুয়ারিনা গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠেছে, এটা কবি যেন এমব্রেস, আলিঙ্গনের সঙ্গে তুলনা করছেন। আলিঙ্গন করি আমরা একে অন্যকে, তাহলে এই এমব্রেস একটা হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কাজ, মানুষ এরকম করে থাকে, আলিঙ্গন করে থাকে। তাহলে কবি এখানে তার কল্পনা শক্তির ব্যবহার করেছেন, সঙ্গে সঙ্গে ক্রিপারটার মধ্যে একটা মানুষের গুণও প্রয়োগ করেছেন। তাহলে যার আলিঙ্গনে বাউন্ড, বাঁধা থেকে, নো আদার ট্রি উড লিভ, অন্য কোনো গাছ বাঁচতে পারত না। অর্থাৎ কবি এখানে বলেই দিচ্ছেন যে এই ক্রিপারটা ক্যাজুয়ারিনা গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠেছে একটা পাইথনের মতন। এই যেভাবে জড়িয়ে জড়িয়ে উঠেছে তাতে অন্য কোনো গাছ বাঁচতে পারত না, কিন্তু এই ক্যাজুয়ারিনা গাছটা বেঁচে আছে। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে ক্যাজুয়ারিনা গাছটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভাইটালিটি, প্রাণশক্তি আছে। যদিও এই লতানে গাছগুলো বড় গাছগুলোকে পাকিয়ে পাকিয়েই ওঠে, তাতে কিন্তু বড় গাছগুলো সাধারণত আমরা কিন্তু তাদের প্রাণ চলে যায়, এই রকম ঘটনা দেখতে পাই না। যাই হোক, কবির কল্পনাটাই বা কবির চিন্তাভাবনাই আমাদের এখানে বিচার্য। বাট গ্যালান্টলি, কিন্তু সাহস করে, মিন্স ব্রেভলি, দ্য জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, কিন্তু খুব সাহস করে, সাহসের সঙ্গে জায়ান্ট, দৈত্যটা স্কার্ফ পরে আছে। তাহলে এখানে জায়ান্ট বলতে কাকে বোঝানো হয়েছে? জায়ান্ট বলতে কবি এখানে ক্যাজুয়ারিনা গাছটাকে বুঝিয়েছেন। তাহলে একজন জায়ান্টকে আমরা কি করে ক্যারেক্টারাইজ করি? এ পারসন অফ লার্জ সাইজ, বেশ বড় চেহারা, অ্যান্ড গ্রেট স্ট্রেংথ, তার প্রচুর শক্তি আছে। এই দুটো জিনিসকে দিয়ে আমরা জায়ান্টকে ক্যারেক্টারাইজ করি। তাহলে কবি বলছেন
এই লতানে গাছটা ভালো করে পাকিয়ে ধরে থাকা সত্ত্বেও এই ক্যাজুয়ারিনা গাছটা সুন্দরভাবে বেঁচে আছে এবং কি এই গাছটা ওয়্যার্স পরিধান করে আছে দ্য স্কার্ফ। স্কার্ফ হচ্ছে মাফলার বা কমফোর্টারের মতো একটা ড্রেস। তাহলে এই মাফলার বা কমফোর্ট আর স্কার্ফ বলতে কবি কিন্তু তুলনা করেছেন ওই ক্রিপারটাকে। তাহলে এই ক্রিপারটা যেন এই বড় ক্যাজুয়ারিনা গাছটার স্কার্ফ। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফুল ঝুলছে ইন ক্রিমসন ক্লাস্টার্স। তাহলে ক্যাজুয়ারিনা গাছটার কোনো ক্ষতি করতে পারেনি। কে ক্ষতি করতে পারেনি? ওই ক্রিপারটা। তার প্রমাণ কি? ফুল ঝুলছে ইন ক্রিমসন ক্লাস্টার্স। ক্রিমসন মানে টকটকে লাল, ডিপ রেড। তাহলে এই ক্যাজুয়ারিনা গাছের যে ফুল ফোটে সেই ফুলগুলো যদি তোমরা গুগলে সার্চ করে দেখবে টকটকে লাল ফুল ফোটে এবং সেগুলো গুচ্ছাকারে ফোটে। অল দ্য বাউজ অ্যামং, তাহলে অ্যামং অল দ্য বাউজ, সমস্ত ডালপালার মধ্যে গুচ্ছাকারে ফুল ফোটে। অর্থাৎ এই ফুল ফোটাটা কি বলতে চাইছে? এই ফুল ফোটাটা এটাই সাজেস্ট করছে যে গাছটার কোনো ক্ষতি ওই ক্রিপারটা করতে পারেনি। হোয়ার অন, যে গাছে। অল ডে আর গ্যাদার্ড, সারা দিনে গ্যাদার্ড জমায়েত হয়, সমবেত হয়, সারাদিনে আসে। কারা আসে? বার্ড অ্যান্ড বি, পাখি এবং মৌমাছিরা আসে। পাখিরা সারাদিনে আসে। কি করতে আসে? হয় তারা ওই গাছের ফল খাওয়ার জন্য আসতে পারে ওই গাছের শেল্টার বিশ্রাম নেওয়ার জন্য আসতে পারে। বি, মৌমাছিরা কেন আসে? মৌমাছিরা আসতে পারে ওই ফুলের মধুর জন্য, আসতে পারে পলিনেশন এর জন্য। অ্যান্ড অফট অ্যাট নাইটস, এবং অফট মানে হচ্ছে অফেন, প্রায় সময়তেই, অ্যাট নাইটস রাত্রিবেলায়, দ্য গার্ডেন ওভারফ্লোজ, বাগানটা যেন ওভারফ্লো হয়। ওভারফ্লো আমরা ইউজ করি কোনো লিকুইড বা তরল পদার্থের ক্ষেত্রে। আমরা কি বলি? জলটা বালতি থেকে ওভারফ্লো করে গেল, তুমি কলটা সময়ে বন্ধ করলে না। তাহলে কি হয়? জলটা যদি বালতি থেকে উপচে পড়ে সেটাকে আমরা বলি ওভারফ্লোয়িং অফ ওয়াটার। এখানে কি বলছে? দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ ওয়ান সুইট সং। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে একটা মিষ্টি গান যেটার গাইছে কেউ, সে কিন্তু বাগানের মধ্যেও রয়েছে, কিন্তু তার গানটা বাগানের বাইরেও, বাগানের এরিয়ার বাইরেও শোনা যাচ্ছে। এটাই কবি বলতে চাইছেন ওভারফ্লোয়িং অফ ওয়ান সুইট সং। একটা মিষ্টি গান বাগানের বাইরেও শোনা যায়, প্রায় সময়তেই রাত্রিবেলায়। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, মনে হয় গানটার কোনো ক্লোজ বা শেষ নেই। তাহলে গানটার কি কোনো শেষ নেই? সেটা ঠিক নয়। গানটা এতটাই মিষ্টি যে মনে হয় গানটার কোনো শেষ হবে না, গানটা চলতেই থাকবে। তাহলে এখানে পোয়েট সেই আইডিয়াটাকে ইউজ করেছেন যে হোয়াট এভার ইজ প্লিজিং গিভস আস অ্যান ইমপ্রেশন অফ আনএন্ডিংনেস। যেটা খুব প্লিজিং সেটা আমাদেরকে এমন একটা ইমপ্রেশন দেয় যেন এটার কোনো শেষ হবে না। সাং ডার্কলিং, সেই গানটা গাওয়া হচ্ছে কখন? ডার্কলিং, ইন দ্য ডার্ক, আগেই আমরা জানতে পেরেছি। অ্যাট নাইটসের কথা বলেছেন, অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ। তাহলে কবি আগেই বলেছেন যে রাত্রিবেলায় গানটা গাওয়া হয়, আবার তিনি বলেছেন ডার্কলিং, একই কথা। তাহলে এই গানটা গাওয়া হয় ইন দ্য ডার্ক, অন্ধকারের মধ্যে, রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কোনো একজন বা কেউ, কিছু একটা পাখি এই গানটা গায়। তাহলে অন্ধকারের মধ্যে কোনো পাখি গান গায়। তাই পোয়েট নির্দিষ্ট করে বলতে পারছেন না কোন পাখিটা গান গায় বা কী পাখি সেটা। ফ্রম আওয়ার ট্রি, কোন গাছ থেকে গান গায়? বাগানেতে অনেকগুলোই গাছ আছে, এখানে পোয়েট কিন্তু গাছ দিয়ে শুরু করে বাগানে নিয়ে এলেন, আবার তিনি গাছে ফিরে আসছেন। তাহলে
কোন গাছের কথা বলছেন? সেই ক্যাজুয়ারিনা গাছের কথা বলছেন যে গাছের সঙ্গে তার ভাইয়ের এবং তার বোনের ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে। হোয়াইল মেন রিপোজ, যখন বাড়ির পুরুষরা বিশ্রাম করে, রাত্রিবেলায় বাড়ির পুরুষরা যখন বিশ্রাম করে তখন সেই সময়ে রাত্রিবেলায় শোনা যায় সেই পাখির গান, যে পাখিটা কিন্তু ওই ক্যাজুয়ারিনা গাছ থেকেই গান গায়। কিন্তু যেহেতু রাত্রি অন্ধকার, কবি নির্দিষ্টভাবে বলতে পারছেন না কোন পাখিটা গান গাইছে, এবং কি বাড়ির পুরুষরা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েন, তাই তারা রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্রাম করেন। কিন্তু বাড়ির মহিলারা বা বেসিক্যালি এখানে পোয়েট তখনও জেগে আছেন। তাহলে তার জেগে থাকার কারণ হতে পারে তার প্রকৃতির প্রতি একটা অ্যাটাচমেন্ট। তিনি তার সেই গানটা শুনেছেন, তার গানটা শুনতে ভালো লেগেছে, তিনি গানটা শুনবার জন্য হয়তো জেগে আছেন, এটাও হতে পারে। তো হোয়াট এভার বি দ্য কজ, পোয়েট এখানে বলতে চাইছেন যে রাত্রিবেলায় কোনো একটা পাখি গান গায় তাদের সেই ক্যাজুয়ারিনা গাছ থেকেই, এবং সেই গাছটা বাগানের বাইরেও থেকেও শোনা যায়। এই ছিল কবিতাটির ফার্স্ট স্ট্যাঞ্জা সম্বন্ধে আলোচনা। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে কবিতাটির পরবর্তী স্ট্যাঞ্জাগুলি আমি আলোচনা করব। আশা করি এই কবিতাটির প্রথম স্ট্যাঞ্জা সংক্রান্ত সমস্ত রকম তোমাদের সমস্যা আমি সমাধান করতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে আমাকে প্রশ্ন করে তোমাদের সমস্যার কথা জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে সকলকে ধন্যবাদ জানাই।